ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সামের পরীক্ষাগুলো। ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের মতো এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য, এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতেও প্রতিটি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া প্রতিটি সাজেশনস ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং এই সাজেশনস ভিডিওগুলোতে যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এই প্রতিটি প্রশ্ন বাড়িতে মন দিয়ে পড়তে থাকো। তোমাদের ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাই তোমাদের মধ্য থেকে যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও এবং এই ভিডিওগুলি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এছাড়া এই ভিডিওতে লাইক কমেন্ট তোমরা করে দিও। একটা কথা অবশ্যই তোমরা মাথার মধ্যে রাখবে, সাজেশনস কিন্তু কখনোই জ্ঞান অর্জনের জন্য নয়। তাই জ্ঞান অর্জনের জন্য তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটি অবশ্যই ভালোভাবে পড়বে, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভালো রেজাল্ট করার দরকার, আর ভালো রেজাল্ট করার জন্য তোমার দরকার সাজেশনস। তাই আমি তোমাদের যে সাজেশনসগুলো দিচ্ছি, এখানে যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এই প্রশ্নগুলো তো অবশ্যই ভালোভাবে পড়বে। এছাড়া তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটিও খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিও এবং তোমাদের স্কুলে বা টিউশনিতে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নগুলোও কিন্তু মন দিয়ে পড়তে থাকবে। তোমরা তো জানোই তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা আগের যে দুটো পরীক্ষা হয়েছে তার চেয়ে অনেকটাই আলাদা, কারণ এই পরীক্ষা হবে তোমাদের 70 মার্কসের এবং এই পরীক্ষাতে তোমাদেরকে আলাদা অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লিখতে হবে, অর্থাৎ কোশ্চেন আলাদা দেওয়া থাকবে এবং অ্যান্সার শিট আলাদা দেওয়া থাকবে। এখানে দেখো তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের একটা কোশ্চেন দিয়েছি। প্রথম কাজ হবে তোমাদের এই যে কোশ্চেনটা দেওয়া থাকবে, পরীক্ষার সময় যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা আগে ভালো করে পড়ে নেবে। এই কোশ্চেনে ভালো করে লক্ষ্য করো, একের দাগে দেওয়া আছে যে কোনো 5টি প্রশ্ন তোমায় করতে হবে। তাই পরীক্ষার হলে যখন কোশ্চেনটা পড়বে সেখানেই সিলেক্ট করে নেবে এখান থেকে কোন 5টি প্রশ্ন করবে। একইভাবে তোমার 2-এর দাগ এবং 3-এর দাগও 5টি প্রশ্ন করতে হবে, সেখান থেকেও তুমি সিলেক্ট করে নিও। তোমাদের কাছে যে অ্যান্সার শিটটা দেওয়া থাকবে, প্রথম কাজ হবে সেই অ্যান্সার শিটে নিজের নাম, রোল নাম্বার এইগুলো লিখে নেবে এবং তারপর মার্জিন টেনে নেবে। ওপরের দিক থেকে একটা এবং বাম দিক থেকে যে মার্জিনটা টানবে সেটা অবশ্যই একটু চওড়া করে টানবে, কারণ যেন পুরো জায়গাটা, পুরো দাগ নাম্বারটা লেখা যায় 1-এর 1। মার্জিনটা ছোট হয়ে গেলে কি হবে বলতো, এই দাগ নাম্বারটা ঠিক করে লেখা যাবে না। এখানে অ্যান্সার শিটে অ্যান্সার লেখার সময় অবশ্যই মনে রাখবে কোনো কোশ্চেন লেখার প্রয়োজন নেই, ঠিক করে দাগ নাম্বারটা দিলেই হবে। এবং আগের দিনও বলেছি, অঙ্কের সাজেশনস ভিডিওটা যখন আলোচনা করেছি শর্ট কোশ্চেনগুলো পরপরই করবে, যদি কোনো কোশ্চেন না করতে পারো তার জন্য একটু জায়গা রেখে দেবে এবং 1-এর দাগের কোশ্চেনগুলো হয়ে যাওয়ার পর এখানে একটা দাগ দিয়ে দাও, তারপর শুরু করবে 2-এর দাগ। একইভাবে 2-এর দাগেরগুলো হয়ে যাওয়ার পর একটা দাগ দিয়ে দেবে বা একটু ফাঁকা রেখে তারপর 3-এর দাগের প্রশ্নগুলো করতে থাকবে। এখন তোমরা কোশ্চেনে 4-এর দাগটা ভালো করে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় এর মানে কি বলতো, দেখো 4-এর যে 1-এর দাগে প্রশ্নটা দিয়ে আছে, 1-এর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে, তারপর নিচে আবার দেওয়া আছে অথবা নিয়ে আরো একটা প্রশ্ন দেওয়া আছে। এটার মানে হচ্ছে হয় তুমি 4-এর 1-এর দাগের এই প্রশ্নটা করতে পারো, অথবা 1-এর দাগের যে অথবাতে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটাও করতে পারো। তাই এটা যখন দাগ নাম্বারটা দেবে কিভাবে দেবে, যদি 4-এর 1 করো সিম্পল লিখে দেবে 4-এর 1, কিন্তু যদি পরেরটা করো অর্থাৎ অথবাতে যেটা দেওয়া আছে তাহলে এখানে ভালোভাবে লিখে দেবে 4-এর 1-এর অথবা। বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? দাগ নাম্বার অবশ্যই পরিষ্কার করে তোমাকে দিতে হবে। এরপর 2 বা 3-এর দাগে একটাই প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এইগুলোই করতে হবে। আবার 4-এর দাগেও একইভাবে দুটো প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ 4-এর 4 অথবা 4-এর 4-এর আর একটা প্রশ্ন। এখান থেকেও একইভাবে যদি তুমি 4-এর 4-এর প্রশ্নটা করো তাহলে সেটাই লিখবে, যদি তার পরেরটা করো তাহলে এখানে লিখবে 4-এর 4 অথবা। প্রথমে যে অ্যান্সার শিটটা দেওয়া থাকবে এরপর হতে পারে হয়তো আরো তুমি অ্যান্সার শিট নিলে, তাহলে সেই অ্যান্সার শিটেও অবশ্যই নিজের নাম, রোল নাম্বার এগুলো লিখবে, পেজ নাম্বারটাও লিখে দেবে। অ্যান্সার শিটে কিভাবে অ্যান্সার লিখতে হবে এটা নিশ্চয়ই বোঝা গিয়েছে। 3টি ব্যাপার মাথার মধ্যে রাখবে। প্রথমে হচ্ছে দাগ নাম্বার ঠিক করে দেবে, কোশ্চেন কোথাও লিখবে না এবং যে কোশ্চেনগুলোই তোমায় অনেকগুলো কোশ্চেন থাকবে অর্থাৎ 4টি বা 5টি কোশ্চেনের মধ্যে 2টি 3টি এরকম করতে দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো আগে ভাগেই সিলেক্ট করে নেবে তোমরা। এরপর চলো দেখে নেওয়া যাক তোমাদের থার্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো।
তোমরা তো জানোই তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের যে পরীক্ষাগুলো হবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট এমনকি পরিবেশ ও বিজ্ঞানের এটারও পরীক্ষা হবে 70 মার্কসের এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 2.5 ঘন্টা করে অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। এরপর আমরা দেখে নেব তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন, অর্থাৎ এই পরীক্ষাতে তোমাদের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে এবং সেই অধ্যায়গুলোর থেকে কি রকমের প্রশ্ন থাকবে অর্থাৎ তার কোশ্চেন প্যাটার্ন। এই পরীক্ষার জন্য তোমাদেরকে মোট 10টি অধ্যায় পড়তে হবে। কোন কোন 10টি অধ্যায় এখন সেটা আগে দেখে নাও। তোমাদের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ থেকে 1.1 বল ও চাপ, তারপর সেই ভৌত পরিবেশেরই 1.4 আলো, এরপর অধ্যায় 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, সেখানের অধ্যায় 2.2 পদার্থের গঠন, অধ্যায় 3 কয়েকটি গ্যাসের পরিচিতি, অধ্যায় 4 কার্বন ও কার্বন ঘটিত যৌগ। তোমাদের এখানে এই যে প্রথমে যে 5টি অধ্যায় দেওয়া আছে এই 5টি অধ্যায় হচ্ছে ভৌত বিজ্ঞানের অধ্যায়। এরপর বাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ অধ্যায় 6 থেকে 10 এই 5টি অধ্যায় হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞানের অধ্যায়। জীবন বিজ্ঞানের অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 6 জীবদেহের গঠন, অধ্যায় 7 অণুজীবের জগৎ, অধ্যায় 9 অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি, অধ্যায় 10 জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এবং অধ্যায় 11 আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই ফাইনাল এক্সামের পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে 7 মার্কস করে। কি রকমের কোশ্চেন থাকবে? একটা থাকবে তোমার এমসিকিউ, একটা থাকবে 1 মার্কসের কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকেই 2টি করে। তারপর থাকছে শর্ট কোশ্চেন অর্থাৎ যে কোশ্চেনগুলো হয় 2 মার্কসের, এরকম শর্ট কোশ্চেন থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে। এরপর থাকবে তোমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ যেগুলো হয়ে থাকে 3 মার্কসের, এই 3 মার্কসের প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় থেকেই একটা করে থাকবে, অর্থাৎ 10 10 20 নাম্বার। এই 20 নাম্বারের হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 20 নাম্বারের হচ্ছে তোমার শর্ট কোশ্চেন এবং 30 নাম্বারের হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এই হচ্ছে তোমাদের 70 নাম্বারের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের যে সাজেশনসটা দেবো সেটা দেবো চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকেই আলাদা আলাদা করে কোশ্চেন দেওয়া থাকবে এবং সেই কোশ্চেনগুলো হবে 2 মার্কসের এবং 3 মার্কসের কোশ্চেন। বিজ্ঞানের তোমাদের কোনো অধ্যায়গুলোর থেকেই আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের কোশ্চেনের সাজেশনস দিচ্ছি না। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা অবশ্যই ভালোভাবে তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের কাছে কোনো সহায়িকা অথবা কোশ্চেন ব্যাংক থাকলে সেখান থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিও। এছাড়া তোমাদের স্কুলে বা টিউশনিতে যদি কোনো সাজেশনস দেওয়া থাকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের, সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে। এরপর তাহলে দেখে নেওয়া যাক তোমাদের থার্ড ইউনিট টেস্টের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথমেই যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভৌত পরিবেশের প্রথম অধ্যায় 1.1 বল ও চাপ। বল ও চাপ এই অধ্যায়টা কিন্তু অনেকটাই বড় অধ্যায়, তাই আমি যে সাজেশনসে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়বেই। এছাড়া তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটির প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে বুঝে পড়ে নেবে। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এটা, 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের মনে করো একটা বস্তু আছে, সেই বস্তুকে বাইরের থেকে বল প্রয়োগ করা হলে যদি তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তখন যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটাই হলো 1 নিউটন। এই প্রশ্নটাই অনেক সময় শর্ট কোশ্চেনে এইরকম ভাবে থাকে যে বলের এসআই এককটি লেখো, তার অ্যান্সার হবে নিউটন। বড় কোশ্চেনগুলো পড়ার সময় এর সঙ্গে রিলেটেড যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেগুলোও কিন্তু সেখানেই পড়ে নেবে, তাহলে আলাদা করে আর পরে তোমার এই শর্ট কোশ্চেনগুলো পড়ার প্রয়োজন পড়বে না এবং পুরো চ্যাপ্টার্সের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো একবারেই রেডি হয়ে যাবে তোমার কাছে। এর পরের প্রশ্নটা দেখে নাও, সম্পর্কটি লেখো বস্তুর ভর ও বল। এটা অনেক সময় অন্যভাবেও থাকতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটার অ্যান্সার হচ্ছে F ইকুয়ালস টু এম এ। এফ মানে হচ্ছে বল, এম মানে হচ্ছে ভর এবং এ মানে হচ্ছে বস্তুর ত্বরণ। তারপর এখান থেকে দেখবে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান কত? এটা অনেক সময় এই 2 মার্কসের কোশ্চেনে না থেকে 1 মার্কসের কোশ্চেনেও দেওয়া থাকতে পারে। তোমরা তো নিশ্চয়ই পড়েছো পৃথিবী 1 কেজি ভরের বস্তুকে যে বল দিয়ে টানে তার মান হচ্ছে 9.8। তাহলে 1 কেজিকে 9.8 নিউটন দিয়ে টানছে, তাহলে 3 কেজিকে কত টানবে? 9.8 ইন্টু 3 নিউটন। তারপর তোমরা এই প্রশ্নটা দেখে রাখবে, স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তারপর এটা ঘনত্ব কাকে বলে? ঘনত্বের একক লেখো।
ঘনত্ব হচ্ছে বস্তুর একক আয়তনের ভর, অর্থাৎ ঘনত্ব ডি ইকুয়ালস টু এম বাই ভি। এখানে দেখো নিচে একটা কোশ্চেন দিয়েছি, সম্পর্ক লেখো ভর ও ঘনত্ব। এটার উত্তর হচ্ছে এটাই। তারপর এখান থেকে তোমরা দেখবে তরলের চাপ কাকে বলে, তরলের চাপের এসআই একক লেখো। চাপের এসআই একক হচ্ছে তোমার পাস্কাল। এর সঙ্গে এটাও দেখে রাখবে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে: তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এইগুলো অনেক সময় শর্ট কোশ্চেনও দিয়ে দেয় যে তরলের চাপ কি তরলের গভীরতার উপর নির্ভর করে, বা গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তরলের চাপের কিরূপ পরিবর্তন হয়। তরলের চাপ থেকে এরপর তোমরা একটা গাণিতিক সমস্যা দেখে রাখো। এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু এক দুটো যদি প্র্যাকটিস করে নাও তাহলেই হয়ে যাবে। বাকি গাণিতিক সমস্যাগুলো এই রকমই থাকবে, হয়তো সেখানে এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে। 2 বর্গমিটার অঞ্চলে 14 নিউটন বল কাজ করে, তাহলে চাপের মান কত? চাপ সমান কি হয় বলতো? বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বল কত দেওয়া আছে? 14 নিউটন, এবং ক্ষেত্রফল কত? 2 বর্গমিটার, অর্থাৎ 14/2। তাহলে এর উত্তর হয়ে যাবে তোমার 7 নিউটন পার মিটার স্কোয়ার, বা বলতে পারো 7 পাস্কাল। এই যে অঙ্কটা এখানে আমি তোমাদের বলে দিলাম, এই টাইপেরই অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাংক বা তোমাদের কাছে যে সহায়িকা আছে সেখান থেকে আরো বেশ কিছুগুলো প্র্যাকটিস করে নেবে। তারপর চলে এসো এই অঙ্কটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 1 লিটার পারদের ভর কত গ্রাম? ঘনত্বের সঙ্গে ভরের কি সম্পর্ক একটু আগেই তো বললাম, ডি ইকুয়ালস টু এম বাই ভি। এখানে কোনটা নির্ণয় করতে হবে? এম। তাহলে এম ইকুয়ালস টু হয়ে যাবে ডি ইন্টু ভি। ডি মানে হচ্ছে ঘনত্ব, সেই ঘনত্বটা দেখো দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আবার ভি মানে হচ্ছে আয়তন, আয়তনটা দেওয়া আছে 1 লিটার। দুটোর একক হচ্ছে আলাদা আলাদা, তাই একই এককে নিয়ে যেতে হবে। 1 লিটার মানে হয়ে যায় 1000 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 13.6 এবং 1000 এই দুটোকে তোমরা গুণ করে দাও, তাহলেই এর অ্যান্সার পেয়ে যাবে। এবং এককটা হবে গ্রামে, কারণ এখানেও সেন্টিমিটার কিউব, আর 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, দুটো সেন্টিমিটার কিউব বাদ হয়ে যাবে। তারপর এই অধ্যায় থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জল সরবরাহের ট্যাঙ্ক উঁচুতে রাখা হয় কেন? এই কোশ্চেনটা একটু অন্যভাবেও থাকতে পারে। তরলের সমোচ্চশীলতা ধর্মের একটা বাস্তব প্রয়োগ ব্যাখ্যা সহ আলোচনা করো। এর অ্যান্সার তোমরা বইয়েই পেয়ে যাবে। তারপরের কোশ্চেনটা দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, এটা অনেক সময়ই শর্ট কোশ্চেনেই কিন্তু দিয়ে দেয়। এর মান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, প্লবতা কাকে বলে? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো তরলে বা গ্যাসের মধ্যে যদি তুমি কোনো বস্তুকে ডোবাও, তাহলে কি হবে? সেই তরল বা গ্যাসীয় পদার্থ সেই বস্তুটাকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এটাই হচ্ছে প্লবতা। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা ভালো করে করে রাখবে, কারণ এটা অনেক সময় বড় কোশ্চেনে না দিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নে বা এমসিকিউর কোশ্চেনেও কিন্তু থাকে। তারপর বস্তুকে তরলে ডোবালে হালকা লাগে কেন? এর পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতিতে কি বলেছে? কোনো একটা বস্তুকে যদি তুমি তরলে ডোবাও, তাহলে সেই বস্তুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেবে এবং নিজে সেই জায়গাটা অধিকার করবে। এই বস্তুটিকে জায়গা দিতে গিয়ে তরলটা সরে গেল, যতটা তরল সরলো সেই তরলের যা ওজন, সেই ওজনের সমান কিন্তু এই বস্তুটাকে প্লবতা বল প্রয়োগ করবে এই তরলটি। আর্কিমিডিসের নীতির থেকে ব্যাখ্যামূলক এই কোশ্চেনটা অবশ্যই তোমরা করে রাখবে। জাহাজ জলে ভাসে কেন? বা এই কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, ছোট পেরেকের টুকরো জলের মধ্যে ডুবে যায় কিন্তু স্টিলের বাটি কেন ভাসে? একই রকম ভাবে এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারই হবে, তাই এই কোশ্চেনটা ভালোভাবে কিন্তু রেডি করে রাখবে। বল ও চাপ এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিও। এরপর তোমরা চলে এসো পরবর্তী অধ্যায়, ভৌত পরিবেশের 1.4 আলো। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। এদের মধ্যে পার্থক্যতে কি কি লিখবে? প্রথমে এদের সংজ্ঞাটা লিখে দেবে, যে সদ্বিম্ব হচ্ছে যখন বিভিন্ন আলোক রশ্মিগুচ্ছ কোনো বিন্দুতে মিলিত হয় সেখানে তৈরি হচ্ছে সদ্বিম্ব। অসদ্বিম্বর ক্ষেত্রে কি হবে? কোনো একটা বিন্দুর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এছাড়া এই যে সদ্বিম্ব, এটাকে দেখাও যায় এবং পর্দাতে ফেলা যায়। অসদ্বিম্বকে দেখা গেল, পর্দাতে ফেলা যায় না। আর সদ্বিম্ব সবসময় বস্তুর সাপেক্ষে অবশীর্ষ অর্থাৎ উল্টো হয়, সেখানে অসদ্বিম্ব সবসময় বস্তুর সাপেক্ষে সমশীর্ষ অর্থাৎ সোজা হয়। এরপর হচ্ছে সদ্বিম্ব ও অসদ্বিম্ব কাকে বলে। এখানে এই যে পার্থক্যটা করলে, এই পার্থক্যটা করা থাকলেই তোমার এই সংজ্ঞাটাও করা হয়ে যাবে।
আলাদা করে আর এটা করার তোমাদের প্রয়োজনই পড়বে না। এর পরের কোশ্চেনটি হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনটা অনেক সময় তোমার 2 মার্কসেও থাকতে পারে, আবার এমসিকিউর আকারেও থাকতে পারে। তারপর তোমরা দেখে রাখবে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন। এরপর খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি সেটি হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কারণগুলি কি কি। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার পেছনে দুটো কারণ থাকে, একটা হচ্ছে আলোর প্রতিফলন এবং আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ। এরপর এখান থেকে একটা গাণিতিক প্রশ্ন দেখে রাখো, যেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুটি দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত আছে, তাদের মধ্যে অর্থাৎ তাদের মাঝখানে যদি একটা বস্তুকে রাখি তাহলে তার কয়টি প্রতিবিম্ব তৈরি হবে। এই অঙ্কটা করার জন্য একটা সূত্রকে মনে রাখবে। সূত্রটা হচ্ছে 360 ডিগ্রি বাই কোণ। কোণ মানে এই দর্পণ দুটি যত ডিগ্রি কোণে থাকবে সেই কোণটা -1। এরপর নিশ্চয়ই তোমরা এটা পারবে। এখানে যে কোণটা দেওয়া আছে এই কোণের জায়গায় 45 ডিগ্রি বসিয়ে এই ক্যালকুলেশনটা করে নেবে। এরপর প্রতিসরণের থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নটা। প্রতিসরণের সূত্রগুলি লেখো, অর্থাৎ প্রতিসরণের যে দুটো সূত্র আছে। অনেক সময় এক্ষেত্রে তোমায় বলা থাকতে পারে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো। প্রথম সূত্রে কি বলেছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে এই যে অঙ্কিত অভিলম্ব এরা সবাই একই সমতলে থাকবে। এবং দ্বিতীয় সূত্রে বলা আছে আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান, এই দুটো কোণের মান যদি পরিবর্তন হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু প্রতিসরাঙ্কের মানের কোনরূপ পরিবর্তন হবে না। এর পরের কোশ্চেনটি হলো প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্কের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে এই যে আপতিত আলোক রশ্মি এর বর্ণ অর্থাৎ কালারের উপর নির্ভর করে, এবং যে দুটো মাধ্যমে এই প্রতিসরণটা ঘটবে সেই দুটো মাধ্যমের প্রকৃতির ওপরও কিন্তু প্রতিসরাঙ্কের মান নির্ভর করবে। এর পরের কোশ্চেনটি হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ দেখাও, বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। এই কোশ্চেনটা কিন্তু এইভাবে থাকবে না, হয় এটা থাকবে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ দেখাও, অথবা এটা থাকবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ দেখাও। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন এই রকমের একটা চিত্র হবে। এখানে কি ঘটনা ঘটেছে, এই যে আপতন কোণের মান এটা প্রতিসরণ কোণের মানের থেকে কিন্তু বেশি, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন এই রকমের চিত্রটা দেখতে পাবে। এখানে কি ঘটবে, এই যে আপতন কোণের মান এই আপতন কোণের মানটা কিন্তু প্রতিসরণ কোণের মানের চেয়ে কম হবে। তাহলে এখানে আপতন কোণের মানটা বেশি, এখানে আপতন কোণের মানটা কম। তোমাদের বইয়ে দেখবে এই দুটো চিত্র খুব সুন্দরভাবে এঁকে দেওয়া আছে, সেখান থেকে দেখে এই চিত্রগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নিও। এরপর এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সংকট কোণ কাকে বলে চিত্র সহ দেখাও। যদি পরীক্ষাতে বলা নাও থাকে চিত্র সহ দেখাও, তবু কিন্তু এখানে চিত্রটা এঁকে দেবে তোমরা। সংকট কোণ শুধুমাত্র যেখানে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে সেখানেই কিন্তু দেখতে পাওয়া যাবে। মনে করো এটা হচ্ছে ঘন মাধ্যম এবং এটা হচ্ছে লঘু মাধ্যম, আলো এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। ঘন মাধ্যমে এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, সেই কোণটাকেই বলা হয়, অর্থাৎ এই আপতন কোণের যে মানটা সেই মানটাকেই বলা হয় সংকট কোণ। সংকট কোণ থেকে এটাও দেখে রাখবে সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই অধ্যায়ের পরবর্তী কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে চিত্র সহ দেখাও এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও কিন্তু সে একই রকম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলেই দেখা যাবে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন আলো লঘু মাধ্যমে যাচ্ছে এখানে এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা কি হবে, সংকট কোণের চেয়েও বেশি হয়ে যাবে। সংকট কোণের সময় কি হচ্ছিল, দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাচ্ছিল, এক্ষেত্রে আলোটি বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার সেই মাধ্যমেই ফিরে আসবে। এই ঘটনাটাকেই বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন দেখতে পাবো, যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। এছাড়া এই আপতন কোণের মানকে সংকট কোণের চেয়েও বড় হতে হবে, কারণ সংকট কোণ দিয়ে যখন যাচ্ছে তখন বিভেদ তল দিয়ে যাচ্ছে, সংকট কোণের চেয়ে আপতন কোণের মানটা বেশি হলে তখনই কিন্তু এটা আবার সেই মাধ্যমেই ফিরে আসবে। এগুলোই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। এখান থেকে একটা শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ। এটা হচ্ছে মরুভূমির মরীচিকা। অনেক সময় এখান থেকে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, যেমন কচু পাতায় জল থাকলে সেটা চকচক করে কেন, বা হিরে চকচকে দেখায় কেন।
আলো অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নিও। যদি এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে বা নোটস তৈরি করার ক্ষেত্রে কোথাও অসুবিধে থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এখানকার 2 নম্বর অধ্যায় অর্থাৎ 2.2 পদার্থের গঠন। এই অধ্যায় থেকে 3 মার্কসের যে প্রশ্নটা থাকবে সেটা অনেক সময় কিন্তু পুরোপুরি 3 মার্কসের প্রশ্নে না দিয়ে সেই প্রশ্নটা ভেঙে ভেঙে দেওয়া থাকে, অর্থাৎ পার্টে পার্টে সেই প্রশ্নটা দেওয়া থাকে। 3 মার্কসের প্রশ্নটা দুটো প্রশ্নে থাকতে পারে, অর্থাৎ একটা 2 মার্কসের প্রশ্ন এবং একটা 1 মার্কসের প্রশ্ন, বা এমনও হতে পারে সেই 3 মার্কসের প্রশ্নটি 3টি 1 মার্কসের প্রশ্ন দিয়েও সাজানো থাকতে পারে। তাহলে বুঝতে পারছো তো যে 3 মার্কসের প্রশ্নটা দেওয়া আছে সেটা কিরকম ভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে। তাই এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্ন পরীক্ষাতে ভালোভাবে করার জন্য অবশ্যই আমি যে সাজেশনসটা দিচ্ছি সেই সাজেশনসের বাইরেও তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেটির প্রত্যেকটি অংশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। এছাড়া ভৌত বিজ্ঞান বুঝতে গেলে তোমাকে এই অধ্যায়টি ভালো করে পড়তেই হবে। এই অধ্যায়টি যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু ভৌত বিজ্ঞানের অনেকগুলো অধ্যায়ই থাকবে যে অধ্যায়গুলো তোমরা ঠিক করে বুঝতে পারবে না। ক্লাস 8-এর এই অধ্যায়টি তোমরা ক্লাস 9-এ গিয়েও পাবে। এছাড়া ক্লাস 10-এরও বিভিন্ন অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়টি রিলেটেড থাকে। ফাইনাল এক্সামের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য তোমরা এখন দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কিন্তু আমি আরো একবার বলছি তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়তে থাকবে। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ডাল্টনের পরমাণুবাদটি লেখো। জন ডাল্টনকেই বলা হয় পরমাণুবাদের জনক। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি দেখে নাও। মৌলের অবিভাজ্য ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু, অর্থাৎ যেটাকে আর ভাঙা যাবে না, এবং এই পরমাণুকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। একই মৌলের প্রতিটি পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই হবে, অর্থাৎ যখন অক্সিজেন আছে সেই অক্সিজেনের প্রতিটি পরমাণুরই ভর এবং রাসায়নিক ধর্ম তোমরা একই দেখতে পাবে। আবার আলাদা আলাদা যদি মৌল হয় তাদের পরমাণুগুলির ভর এবং রাসায়নিক ধর্ম অবশ্যই আলাদা হবে। যেমন মনে করো এটা অক্সিজেন আর এটা মনে করো নাইট্রোজেনের পরমাণু, তাহলে এদের ভর বা রাসায়নিক ধর্ম আলাদা হবে। তারপরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। রাদারফোর্ড তার পরমাণু মডেলে কি বলেছিলেন? পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা, পরমাণুর প্রায় সমস্ত ভরই তার কেন্দ্রে অতি অল্প জায়গার মধ্যেই থাকে। এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর সমস্ত ভর যেমন থাকে সেরকম নিউক্লিয়াসের মধ্যেই থাকে পরমাণুর পজিটিভ চার্জটা, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, যে ইলেকট্রনগুলি হয় ঋণাত্মক চার্জযুক্ত। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, এই যে ডাল্টনের পরমাণুবাদ বা রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি এগুলি কিন্তু ইতিহাসের নোটের মতো পরপর লিখবে না, এগুলি এক একটা পয়েন্টের আকারে করে লিখবে। যদি এই রকম ভাবে লিখো তাহলে নম্বরটাও কিন্তু মনে রাখবে বেশি পাবে। এই অধ্যায়ের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে নিউক্লিয় বল কি, এর কাজ লেখো, বা নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি লেখো। একটু আগেই বললাম এই যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা খুব অল্প জায়গার মধ্যেই থাকে, এবং এই নিউক্লিয়াসে এই অল্প জায়গার মধ্যেই অনেকগুলো প্রোটন থাকে, এবং এই প্রোটনগুলি হয় ধনাত্মক চার্জযুক্ত। একসঙ্গে এতগুলো ধনাত্মক চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ থাকলে তাদের মধ্যে বিকর্ষণ বল হতেই পারে, কিন্তু এই নিউক্লিয় বল এমন একটা বল যে বলের প্রভাবে অল্প জায়গার মধ্যে এতগুলো প্রোটন থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনোরূপ কোনো বিকর্ষণ বল কাজ করে না। সেই বলটাই হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি কি? নিউক্লিয় বলের যে আকর্ষণ ক্ষমতা সেটি শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং প্রোটনগুলোর যে বিকর্ষণ বল তার চেয়ে কিন্তু নিউক্লিয় বলের মানটা অনেক অনেক বেশি। এর পরের প্রশ্নটি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কাকে বলে। এর মধ্য থেকে এই যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মৌলের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছাড়াও নিউট্রন থাকে, এবং এই প্রোটন আর নিউট্রনের যে সমষ্টি সেটাই হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আবার প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। এর পরের কোশ্চেনটা দেখো, এটা অনেক সময় ক্লোরিনের জায়গায় অন্য কোনো কিছুও থাকতে পারে। এই ক্লোরিন পরমাণুটির ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কত? এই ক্লোরিন পরমাণুটার ভর সংখ্যা কত বলো? এই যে ওপরে যেটা আছে অর্থাৎ 35, এবং পরমাণু ক্রমাঙ্ক কোনটা হবে? এই নিচে যেটা আছে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 17।
তাহলে এখানে প্রোটন সংখ্যা কত বলো তো? একটু আগেই তো বললাম নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 17। একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে মনে রাখবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এই ক্লোরিন পরমাণুর নিউট্রন সংখ্যা কত হবে বলতো? ভর সংখ্যা সমান হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে যখন আমরা নিউট্রন সংখ্যাটা চাইবো তখন ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক এই দুটোকে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 35 থেকে 17 বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে নিউট্রন সংখ্যা হচ্ছে 18। আবারও বলে রাখি এখানে ক্লোরিন দিয়ে প্রশ্নটা দেওয়া আছে মানে এটাই নয় যে ক্লোরিন দিয়েই থাকতে পারে, অন্য কোনো কিছু দিয়েও থাকতে পারে। এই ব্যাপারটাকে তোমরা বুঝে গেলে যে মৌলটাই থাক না কেন তোমরা তার অ্যান্সার কিন্তু অবশ্যই করে নিতে পারবে। যদি এটা তোমাদের বোঝার অসুবিধে থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এছাড়া আমায় ইনস্টাতেও ডিএম করতে পারো। এর পরের কোশ্চেনটি দেখো, আইসোটোপ ও আইসোবার কি, এদের উদাহরণ দাও। এখানে লক্ষ্য করো আইসোটোপের লাস্টে প লেখা আছে। প মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, অর্থাৎ যে সমস্ত পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হয়, তাদের ভর সংখ্যা আলাদা হয়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন এখানে লক্ষ্য করো 1H1 1H2 এই দুটো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এখানে কি আছে, এরও প্রোটন সংখ্যা এক, এরও প্রোটন সংখ্যা এক, কিন্তু এখানে লক্ষ্য করো এদের দুজনেরই ভর সংখ্যা কিন্তু আলাদা আলাদা। অনেক সময় এটা শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে 1H1 এবং 1H2 এই দুটোর মধ্যে সম্পর্ক কি। এরপর লক্ষ্য করো আইসোবার, এখানে র আছে এবং ভর সংখ্যাতেও র আছে, অর্থাৎ ভিন্ন মৌলের যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যেমন এই দুটো হচ্ছে পরস্পরের আইসোবার, এখানে লক্ষ্য করো এদের ভর সংখ্যাটা একই। আরেকটা বিষয় এই আইসোটোপ এবং আইসোবার থেকে মনে রাখবে আইসোটোপ কিন্তু সবসময় একই মৌলেরই হয়, আর আইসোবার যেগুলো হবে সেগুলো ভিন্ন ভিন্ন মৌলের মধ্যে দেখা যাবে। এর পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে। কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জগ্রস্ত হয় তখন সেটাকে বলা হয় ক্যাটায়ন, এবং যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হয় তখন সেটাকে বলা হয় অ্যানায়ন। অনেক সময় এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কোনো পরমাণু ইলেকট্রন নিলে সেটি কি হয়, এটা মিলে লেখা হয়ে গেছে, এটা নিলে হবে। তাহলে যদি কোনো পরমাণু ইলেকট্রন নেয় তাহলে সেটি কি হয়ে যাবে বলতো? অ্যানায়ন। আবার যদি কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় সেটা হবে ক্যাটায়ন। এর পরের কোশ্চেনটি হচ্ছে আয়নীয় যৌগ কাকে বলে, আয়নীয় যৌগের উদাহরণ দাও। আয়নীয় যৌগগুলো হচ্ছে এইগুলো, যেমন NaCl, CaO। এই আয়নীয় যৌগগুলো কিভাবে তৈরি হয় বলতো? একটা ধাতু এবং একটা অধাতু নিয়ে তৈরি হয়, যাদের মধ্যে একটা হবে তোমার ক্যাটায়ন এবং একটা হবে অ্যানায়ন। এর পরের কোশ্চেনটি দেখো, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই কেন? কারণ এই যে আয়নীয় যৌগগুলো তৈরি হয়েছে এদের মধ্যে একটা হচ্ছে তোমার ক্যাটায়ন এবং একটা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি পরস্পর স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে। এখানে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে তৈরি হয়েছে তাই আলাদা করে কোনো অণুর অস্তিত্ব নেই। তারপরের কোশ্চেনটি লক্ষ্য করো, জলের গঠন দেখাও। জলের সংকেতটা কি বলতো? H2O। এই যে H2O অণু আছে এরা কিন্তু আয়নীয় যৌগ নয়, সমযোজী বন্ধন দ্বারা সমযোজী যৌগ গঠন করেছে। এখানে একটা H আছে এবং একটা H এখানে আছে, মাঝখানে অর্থাৎ কেন্দ্রে অক্সিজেন আছে। এই জলের অণু এখানে একটা OH এবং এখানে একটা OH, অর্থাৎ দুটো সমযোজী বন্ধন গঠন করেছে। তারপরের কোশ্চেনটি হচ্ছে একটি ধনাত্মক ও ঋণাত্মক মূলকের নাম সংকেত সহ লেখো। তারপর নিচের যৌগগুলির সংকেত লেখো। এই যৌগগুলি তোমরা খাতাতে লিখে নাও, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ফসফেট, ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, অ্যামোনিয়াম মূলক, বাইকার্বনেট মূলক, হাইড্রোক্সাইড মূলক এবং সালফেট মূলক। এই প্রত্যেকটি যৌগের সংকেত আমি এখানে লিখে দিয়েছি, এগুলোও তার পাশে পাশে তোমরা লিখে নাও বা একটা স্ক্রিনশট করে নাও। আমি এখানে যে যৌগগুলি দিয়েছি এই যৌগগুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু এগুলো 1 মার্কসের কোশ্চেন তাই অনেক সময় এই কোশ্চেনগুলো আলাদা থাকতেই পারে। তাই অবশ্যই তোমাদের বইয়ে 87 পাতা, 88 পাতা এবং 89 পাতায় দেখবে আরো অনেকগুলো যৌগের সংকেত দেওয়া আছে। প্রত্যেকটি যৌগের সংকেতগুলোই তোমাকে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন ক্লাসগুলোতে যে বিভিন্ন সমীকরণগুলো অর্থাৎ যে বিক্রিয়াগুলো তৈরি করবে সেই বিক্রিয়াগুলো তৈরি করার ক্ষেত্রে এই সংকেতগুলো প্রয়োজন হবে। তাই এই সংকেতগুলো যদি না জানা থাকে তখন কিন্তু বিক্রিয়ার সমীকরণটা তোমরা তৈরি করতে পারবে না।
তাই তোমাদের বইয়ে 87 পাতা থেকে 89 পাতায় যেগুলো দেওয়া আছে আমার সাজেশনসের বাইরে, সেইগুলিও কিন্তু তোমরা অবশ্যই করে নিও। এর পরের কোশ্চেনটি দেখো, নিচের কোনটি সমযোজী বা কোনটি তড়িৎযোজী? অনেক সময় এই কোশ্চেনটা তোমার এমসিকিউতেও থাকতে পারে, বা অনেক সময় 3-4টি দিয়ে দেবে, বলা থাকবে এদের মধ্যে কোনগুলি সমযোজী সেটা লেখো এবং কোনগুলি তড়িৎযোজী সেটা লেখো। এই অধ্যায় থেকে আমি এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তো ভালোভাবে করবেই, এছাড়া এখানে আরো 2-3টি প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলোও তোমরা একটু অবশ্যই দেখে রাখবে। গ্যাসের ব্যাপন তরলের তুলনায় বেশি কেন? এর পরের কোশ্চেনটি হচ্ছে, ঊর্ধ্বপাতিত হয় এমন একটা কঠিনকে কোন শর্তে তরল অবস্থায় পাওয়া যেতে পারে? এবং বাড়িতে ব্যবহৃত সমযোজী ও তড়িৎযোজী যৌগের নাম সংকেত সহ লেখো। এই ছিল তোমাদের বিজ্ঞানের ভৌত বিজ্ঞানের অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। এছাড়া অবশ্যই একবার তোমরা টেক্সট বুকটি খুঁটিয়ে পড়ে নেবে, এবং যেহেতু তোমাদের প্রত্যেকটা স্কুলে কোশ্চেন আলাদা আলাদা হবে, তাই অবশ্যই তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নগুলো পড়ে নেবে তোমরা। আজকের এই ভিডিওতে তোমাদের যে 3টি অধ্যায় থেকে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে বা নোটস তৈরি করার ক্ষেত্রে তোমাদের যদি কোথাও অসুবিধে হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমার ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের ক্লাস 8 এর 3rd ইউনিট টেস্টের গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, তাই যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, এবং সেই ভিডিওগুলি তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। গণিতের এবং তোমাদের বিজ্ঞানের যে যে অধ্যায়গুলো বাকি থাকলো, খুব তাড়াতাড়ি সেই অধ্যায়গুলোর থেকেও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো।